হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের আজকের ভিডিওতে আমরা একটা ফুল স্ট্যাক ই-কমার্স অ্যাপ্লিকেশন করা শুরু করব, যেটা কিনা একদম ফুললি ফাংশনাল একটা ই-কমার্স ওয়েবসাইট থাকবে, যেখানে আমাদের মানে ফ্রন্ট পেজের জন্য যে ফ্রন্ট এন্ড, সেই ফ্রন্ট এন্ডটা থাকবে। তার পাশাপাশি আমরা আমাদের যে ব্যাক এন্ড স্ট্রাকচার থাকবে, ওই ব্যাক এন্ড স্ট্রাকচারটাও তৈরি করব এবং এটার পাশাপাশি আমরা আমাদের ডাটাবেস স্ট্রাকচার তৈরি করব, যেখানে আমরা কিনা যখন অর্ডারগুলো তৈরি করব, মানে একটা ইউজার যখন ই-কমার্স অ্যাপ্লিকেশন থেকে অর্ডার করার পরে সে যেন তার টোটাল এবং আদার যে প্যারামিটারগুলো আছে এইগুলো দেখতে পারে। তার পাশাপাশি এইখানে আমাদের যে চ্যাটবট, আমরা এআই ইউজ করব অটোমেটিক চ্যাটবট ইন্টিগ্রেশনের জন্য। তো এইখানে মোটামুটি আকারে অনেক কিছু আছে, যেটা কিনা আমরা একদম ইন ডেপথ বিগিনিং থেকে করব। আমরা পেমেন্টের জন্য আমাদের স্ট্রাইপ এপিআই ইন্টিগ্রেশনটা নিয়ে আসবো। তার পাশাপাশি এই অ্যাপ্লিকেশনটাকে এরকমভাবে তৈরি করা হবে যাতে করে আপনার একটা ইউনিক মানে ফিচারেবল পজিশন আপনার তৈরি হয়। এবং বাই দ্য ওয়ে, এটা কিন্তু একদম ফুললি রেসপন্সিভ ওয়েতে কাজ করবে। যদি আপনি কখনো স্মলার স্ক্রিনে বা মোবাইল ডিভাইসে স্ক্রল করেন, এটা কিন্তু একদম পুরোপুরি আকারে রেসপন্সিভ ওয়েতে কাজ করবে। তো এই অ্যাপ্লিকেশনটা অনেকটা বড় হবে তৈরি করতে, একটুখানি ইন ডেপথে যাব, কেননা আমরা যে ফিচারগুলো তৈরি করব প্রত্যেকটা চেষ্টা করব এরকমভাবে এক্সপ্লেন করার, যাতে করে আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করার পরেই এটার পাশাপাশি এই রকমের আরও অনেক অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। তো প্রথমত আমরা একটা ওভারভিউ যাব, কী থাকছে, কেন থাকছে, তারপরে আমরা স্ট্যাকটা একটুখানি ঘুরেই বিল্ড আপ করা শুরু করব। প্রথমত আমাদের আছে হচ্ছে হেডার মেনু, যেখানে এই ফিচারটা যদি আমি ক্লিক করি, এটা কিন্তু অটোমেটিক্যালি এই ফিচার যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির ফিচারের যে প্রোডাক্ট রেশিওটা আছে, আমরা কিন্তু এইখানে চলে যাব। দেখছেন কয়টা প্রোডাক্ট আসতেছে বা কী প্রোডাক্ট আছে আমরা কিন্তু এখানে দেখতে পাবো। আমার এই লোগোতে ক্লিক করলে সে আমাকে হোমে নিয়ে আসতেছে। তারপরে এইখান থেকেও কিন্তু আমরা সরাসরি আমাদের একটা থাকে না সর্টিং অপশন টাইপ, যে আমরা এখান থেকে ফিল্টার করে কিন্তু জিনিসটাকে দেখতে পারবো যে আমার প্রোডাক্ট অ্যাভেলেবল নেই, দেখাচ্ছে একটা সুন্দর মেসেজ, প্লাস আমার এই পুরো রেশিওটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। আমার এখানে মিনিমাম কয়েকটা প্রোডাক্ট রাখা আছে এবং আপনাদেরকে আমি দেখাবো আরও অনেক মানে আরও অনেক প্রোডাক্ট অ্যাড করে পেজিনেশন কনফিগার করে, এগুলো আমরা ইন ডেপথ 1 by 1 করবো, যেহেতু একটা লং টার্ম ভিডিও হবে, তো সব কিছুই এখানে থাকবে। তো তার পাশাপাশি আছে আমাদের সার্চ বারসে যদি আমরা কিছু ক্লিক করি, এই যে ক্লিক করলে কিন্তু প্রোডাক্টটা চলে আসতেছে। যদি আমরা শার্ট ক্লিক করি বা যদি কিছু না পাই, তাহলে কিন্তু আমাদের একটা সুন্দর মেসেজ দিয়ে দিচ্ছে। তার পাশাপাশি এখানে দেখেন বাকি আদার সিনারিও তো আছেই। তো এই গেল আমাদের সার্চ বারের। আছে হচ্ছে আমার কার্ট, আমি এখন কার্টে যেতে পারবো না, কারণ আমার দেখেন কার্টে কিন্তু আমাকে নিয়ে আসছে, কিন্তু আমার এই যে কার্টে স্টেটে যে দুটো প্রোডাক্ট আমরা অ্যাড করছি, কারণ যে জিনিসটা এখানে করা হয় সেটা হচ্ছে ইউজারকে আমি এখান থেকে দেখেন অ্যাড টু কার্ট করতে দিচ্ছি। এবং সিনারিটা দেখেন, যদি আমি এইখানে এই যে মাইনাসে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, কিন্তু আমি এখানে লগ ইন ছাড়াও ইউজারকে অ্যাড টু কার্ট করতে দিচ্ছি, কেননা আমি চাই সে এক্সপ্লোর করুক। যখনই সে কয়েকটা জিনিস অ্যাড টু কার্ট করলো, এখন সে অ্যাড টু কার্টে গেল, তখন আমি তাকে ফোর্স করবো যে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন যদি না করা থাকে, তাহলে আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সব কিছু আমি এখানে হ্যান্ডেল করব। তো প্রথমত আমাদের যেই প্রোডাক্ট কার্ডটা সেটাকে একটু দেখি। দেখেন আমার এখানে ইমেজটা আছে, পাশাপাশি টাইটেল বা নাম যেটাকে বলে, তারপরে কি ইউজ হয়, এবং দেখেন এখানে কিন্তু একটা প্রাইস রেশিও আছে। দেখছেন এটা হচ্ছে আমার ডিসকাউন্টেড প্রাইস, এটা হচ্ছে আমার রেগুলার, মানে সরি, এটা হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস, ডিসকাউন্ট দেওয়ার পরে এটা হচ্ছে রেগুলার প্রাইস। এবং কোয়ান্টিটি যখনই আমি অ্যাড টু কার্ট করতেছি, দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি র্যান্ডার হচ্ছে। পাশাপাশি আমি যখন ক্লিক করতেছি, আমি কিন্তু এইখানে আপডেট করতেছি না, আমি এইখানে তাকে সাবটোটালটা দেখাই দিচ্ছি, এই প্রোডাক্টের সাবটোটাল ভ্যালুটা কত। যদি আমি ওকে ক্লিক করলে কিন্তু যেটা হবে, এই যে সেম যে প্রোডাক্টটার যে স্ল্যাকটা আছে, এবং যদি আপনি একটু খেয়াল করে থাকেন, আমাদের কিন্তু একটা গ্লোবাল লোডিং হয়, খেয়াল করছেন, এই যে দেখছেন। এবং এইখানে বটমে কিন্তু আমি কিছু দামি প্রোডাক্ট অ্যাড করে রাখছি, যেখান থেকে আমরা এটাকে মানে ক্লিক করে প্রোডাক্টগুলো দেখতে পারতেছি। তার পাশাপাশি রাইট সাইডে তো আমার যে টাইটেল, প্রাইস রেশিও, স্টকে আছে কিনা, একটা দামি ডেসক্রিপশন দেওয়া আছে, আপনারা আপনাদের পছন্দ মতো ডেসক্রিপশন দিয়ে রাখবেন। তার পাশাপাশি আছে হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট ফাংশন, সেই একই কম্পোনেন্ট। এখানে একটা জিনিস মানে দেখার আছে, আমরা বেসিক্যালি
এভাবে অ্যাপ্লিকেশন লেয়ারটা তৈরি করব যাতে করে আমরা একটা জিনিস একবার যেটা কিনা অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট কম্পোনেন্টের যেটা মেইন ফিচারটা, একটা জিনিস আমরা একবার করব কিন্তু এটাকে বারে বারে ইউজ করার চেষ্টা করব। তারপরে হচ্ছে আমাদের এই যে এখানে যদি আপনি ক্লিক করেন যে এই প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক্সটা কি, মানে ব্র্যান্ডটা কি, কালেকশনটা কখন থেকে, টাইপ, স্টক, ভ্যারিয়েন্টটা কি আছে, আপনি চাইলে এটাকে কিন্তু আবার হাইড করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আছে হচ্ছে আমার কম্পেয়ার কালার, আদার প্রপার্টি, ফ্রি শিপিং, ফ্লেক্সিবল পেমেন্ট, এইখানে ভিজিটার আছে, আর এই ফুটারটা তো আগেরই মানে হোম থেকেই আসতেছে। তো এখন চলেন আমরা আরও কিছু প্রোডাক্ট অ্যাড করি। প্রোডাক্ট অ্যাড তো করলাম, কার্ডে গেলাম। এখন কার্ডে গেলে কিন্তু আমি লগ ইন করতে পারতেছি না, বা আপনি যদি লগ ইনও ক্লিক করেন দেখেন আপনাকে কিন্তু এই যে একটা মেনু, লগ ইনটা হ্যান্ডেল করা হচ্ছে অনেকটা ঝামেলাময় একটা কাজ। তবে আমরা টোকেন সহ সব কিছু আমরা একটা ক্লার্ক যেই লগ ইন অথেন্টিকেশন প্যারামিটার আছে ওইটাকে দিয়ে হ্যান্ডেল করব, তারা আমাদের সকল কিছু হ্যান্ডেল করবে এবং আপ টু 100 ইউজার পর্যন্ত আপনি ফ্রি পাবেন। তো মানে টেস্ট কেস শেখার জন্য আই থিঙ্ক দ্যাটস এনাফ, মানে আপনি প্রজেক্ট শেখার জন্য বা প্রজেক্ট করার জন্য এইটা অনেক। এবং এইখানে আমি এখন যা ইউজ করব সব কিছু ফ্রি অফ কস্ট। ওকে, তো এখন এইখানে যদি আমি সাইন ইনে ক্লিক করি আমার কিন্তু অ্যাকাউন্ট আমি আইদার এভাবে যেতে পারি বা সাইন আপ করলে সেই একই প্যারামিটার। আমি ধরুন এত কিছু না করে একটা গুগল দিয়ে লগ ইন করি এবং একটা নতুন অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো যাতে করে আমরা সব কিছু নিউলি পাবো। তো আমি এটা দিয়ে করি, রাইট। তো এই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলাম। এখন এইখানে এই যেই জিনিসটা দেখেন, লগ ইন করার পরে কিন্তু সে আমাকে কার্ডে ভিউ অ্যাক্সেস দিছে, পাশাপাশি কিন্তু আমার এখন এই যে ম্যানেজ অ্যাকাউন্টে গিয়ে আমি এই আপডেট প্রোফাইল করতে পারি, ইমেজ চেঞ্জ করতে পারি বা সিকিউরিটি অ্যাক্সেস করতে পারি, সব কিছু কিন্তু আমার এখানে একদম সিম্পল ওয়েতে আমি পেয়ে যাব। তো এই কার্ডের যে জিনিসটা আছে আপনি চাইলে কিন্তু এইখানে পুরো কার্ডটাকে একটা ক্লিক করে রিমুভ করতে পারেন, রিসেট করতে পারেন, বা কিন্তু আমরা তার আগে একটা পপ আপ দিয়ে দিছি যাতে করে মানে অ্যাক্সিডেন্টালি রিমুভটা না হয়ে যায়। আপনি চাইলে ইন্ডিভিজুয়াল লেয়ারে কিন্তু এটাকে ডিলিট করে দিতে পারেন। এখন দেখেন আমার এখানে $731.30 একটা সাবটোটাল আছে, তার মধ্যে আছে আমার ডিসকাউন্ট, এবং এই হচ্ছে মোটামুটি আকারে আমার যেই স্ট্রাইপের যে অ্যাকাউন্ট প্যারামিটার, এইখানে মূলত স্ট্রাইপ পেমেন্ট হয়ে যাওয়ার পরে আমার কিন্তু এই ভ্যালুটা এখানে আসবে। এখন এই স্ট্রাইপের সঙ্গে কিন্তু আমরা একটা সেট আপ করছি ওয়েবহুক। যখনই এই স্ট্রাইপের ক্যালকুলেশনগুলো হচ্ছে তখনও কিন্তু আমি একটা ওয়েবহুকের মাধ্যমে এইটাকে মানে কন্টিনিউ করে চেক করতে পারতেছি যে আমার এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি না। তো আমি আপনাদের সামনেই ওয়েবহুকটাকে রান করাবো যাতে করে আপনারা জিনিসটা দেখতে পারেন। তো আমি এখান থেকে আমার একটা টার্মিনাল নেই, যে কোনো একটা টার্মিনাল নিলেই হবে, জাস্ট আপনার বেস অ্যাক্সেস থাকলেই হবে। এখান থেকে আমি এটাকে পেস্ট করি যে স্ট্রাইপ লিসেন ফরওয়ার্ড টু, যেহেতু আমি লোকাল হোস্ট থেকে রান করতেছি, শুধু লোকাল হোস্টে কিন্তু আবার এই যে দেখেন এখানে কিন্তু আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এটা লাইভ লিঙ্ক আছে, লাইভ লিঙ্কে দিয়ে মানে গিয়ে দেখতে পারেন, সুন্দর করে বুঝতে পারেন সব কিছু কিন্তু লাইভে কাজ করতেছে অ্যাকসেপ্ট যেটা আছে ওয়েবহুকটা বাদে। কারণ এটা অনেকটাই প্যারা দেয়, কেননা আপনি যখনই কোনো পেমেন্ট করেন সে আমাকে কিন্তু ইমেল দেয়, মেসেজ দেয় যে ওয়েবহুক রানিং হচ্ছে, তো আমি এই জন্য এটাকে বাদ দিয়ে রাখছি আপাতত, বাকি সব কিছু কাজ করছে। তো এই যে দেখেন এই সিক্রেটটা আমার অলরেডি ইন্টিগ্রেট করা আছে, তো আমি এখানে যাই। এখন আমি দিব এখানে আপনি পেপালে যেতে পারেন, বা আমি আপাতত জাস্ট পেপালে যাব না, আমি জাস্ট সিম্পল ওয়েতে যাব হচ্ছে আমার স্ট্রাইপ দিয়ে। তো ডিফল্ট যেটাকে আমরা রাখছি, তো প্রসিড টু চেক আউট। এখানে দেখেন আমার আইটেমের যে ভ্যালু 665, আমার কিন্তু এখানে আবার এই যে প্রমোশন কোডও কাজ করবে, আমরা এগুলাও ইন্টিগ্রেট করব, সব কিছু কাজ করবে একদম ডাইনামিক ওয়েতে। তো এইখানে দেখেন আপনার প্রোডাক্টের ভ্যালু আছে প্লাস কোয়ান্টিটি আছে, সব আছে। তো এখানে ইমেলটা কিন্তু যেই ইমেল দিয়ে আমি লগ ইন করছি ওই ইমেলটা কিন্তু আমরা অটোমেটিক্যালি এখানে শো করাচ্ছি যে এটা হচ্ছে আমার ইউজার। এখন আমার কিছু ডামি কার্ড লাগবে, যেটা হচ্ছে 4242, এটা হচ্ছে ডামি কার্ড নাম্বার স্ট্রাইপের, একটা ভ্যালিড মান্থ দিতে হবে আজকে থেকে বড় যেটা হয়, সিবিসি নাম্বারটা হচ্ছে 123 ডিফল্ট, আর এইখানে কার্ড হোল্ডারের নাম আপাতত আমি একটা ডামি নাম দিয়ে দিলাম। এখন দেব হচ্ছে পে দেওয়ার পরে দেখেন কি হয়, আমার পেমেন্টটা কিন্তু প্রসেসিং হচ্ছে, তার পাশাপাশি কি হচ্ছে আমার ওয়েবহুকটা কিন্তু রান হচ্ছে। ওয়েবহুক রান হয়ে সেই কি করতেছে আমার কার্ডের ভিতরে যেই প্রোডাক্টগুলো দিয়ে আমি স্ট্রাইপের চেক আউট করতেছি যদি সাকসেস হয়, তার মানে পেমেন্টটা সাকসেস হওয়ার পরে সে কি করতেছে, সাকসেস হওয়ার পরে সে আমার জন্য ইনভয়েস জেনারেট করতেছে, সাকসেস হওয়ার পরে সে আমার কার্ডটাকে এমডি করতেছে, তার পাশাপাশি আমার যেই কার্ডের ভিতরে যে প্রোডাক্টগুলো আছে এগুলাকে সে অর্ডারসে দিয়ে যাচ্ছে। এখানে একটা ছোট্ট প্রবলেম হয়েছে যেটার কারণে আমার এইখানে এটা আসে নাই, দ্যাটস নর্মাল, এটা হতে পারে কারণ হয়তোবা আমি মানে ক্রেডেনশিয়াল মিসম্যাচ করছি যে কোনো একটার, যে কারণে
কারণ আমি ওয়েবহুকটাকে বন্ধ করে রাখছিলাম, খুব সম্ভবত এটাই হতে পারে। তো আমি অন্য একটা অ্যাকাউন্টে লগ ইন করে দেখাই জিনিসটা কি হবে, কারণ আমি এখন আর এটাকে মানে নাড়াচাড়া করতে চাচ্ছি না। যেহেতু আমরা পুরোটা বিল্ডই করব, তখন আমরা ইনডেপথ দেখে নিব, কারণ আমার তাহলে আবার কি করতে হবে, এটার জন্য আমি এটাকে বন্ধ রাখছি। তো আবার আমাকে গিয়ে এটাকে ওপেন আপ করতে হবে। ওকে, এখন কি হবে, ধরেন আমার অর্ডারটা কিন্তু সাকসেসফুলি ডান হয়েছে। যদি আপনারা এখানে দেখেন অর্ডার প্লেসমেন্ট হয়ে গেছে, ওয়েবহুকও রান হয়েছে, জাস্ট ওয়েবহুকের রিডাইরেকশন ইউআরআইটা আমি ডিফারেন্ট দিছি, যে কারণে এটা আমার মানে অর্ডারে পড়ে নাই। এই যে দেখেন এটা কিন্তু ডান, এবং এটা অ্যাকচুয়ালি আমার প্রোডাকশন ইউআরএল লেগে হিট করছে, কারণ আমি যে কাজটা করছিলাম এইখান থেকে যদি আপনাদের একটুখানি দেখাই, সেটা হচ্ছে ওয়েবহুকসটাকে আমি লোকালি সেট, এই যে দেখছেন এইটাতে সেট করে রাখছে, যে কারণে সে আমার লোকালি পড়ে নাই কিন্তু এইখানে পড়ছে, রাইট। এইখানে যদি আমি ইভেন্টে যাই, ইভেন্টে গেলে লক্সে গেলে বা ইভেন্টসে গেলে এটা পাবো। তো আমি আপাতত এটা নিয়ে মানে অতটা প্রবলেমে যাচ্ছি না, যেহেতু আমরা একদম প্রথম থেকেই করব। তো জিনিসটা কি হয়, আমার কার্টটা এমটি হয়ে যায়, আমার প্রোডাক্ট লেয়ারে সব কিছু ডান হয়, তারপরে আমারটা চলে আসে হচ্ছে আমার এইখানে এই অর্ডার লিস্টে। আমি আগের একটা পেমেন্টই দেখছি, দেখেন এইখানে একটা লিস্ট প্যাটার্ন আছে। যদি আপনি হুবার করেন, কি বলতেছে, ক্লিক টু সি অর্ডার ডিটেলস, মানে ক্লিক করলেই ডিটেলস দেখতে পাবেন। দেখেন এখানে কি আছে, অর্ডার ডিটেলস আছে, কাস্টমারের নাম আছে, ইমেল আছে, কবে দিচ্ছেন, স্ট্যাটাস পেইড কিনা, ইনভয়েস নাম্বার আছে। যদি আমি ডাউনলোড ইনভয়েসে ক্লিক করি, দেখেন আমার এখানে কিন্তু স্ট্রাইপ এই লিঙ্কটা এক্সপায়ার হয়ে গেছে, কারণ অনেক আগে আমি ডাউনলোড করার জন্য লিঙ্ক জানি, এটা অনেক আগের অর্ডার, যে কারণে মানে এখান থেকে এটা পাবে না, এটার একটা টাইমলাইন থাকে, ওই টাইমলাইন থেকে এটা চলে গেছে। ওকে, ডান, এটা আমরা দেখাবো, কোনো সমস্যা নেই। এখন দেখেন এখানে কি হচ্ছে, আমার এই অর্ডার কি কি প্রোডাক্ট আমি অর্ডার করছি, কত কোয়ান্টিটি, তারপরে এটার সঙ্গে কত প্রাইস হবে, তারপরে এইখানে টোটাল ভ্যারিয়েশন। তো এইখানে প্রত্যেকটা জিনিস সুন্দর মতো কিন্তু পারফেক্টলি, এই যে দেখেন যদি কোনো ডিসকাউন্ট থাকে, যখন আমরা কুপন অ্যাড করি তখন এই ডিসকাউন্ট ভ্যালু সহ এটা এখানে দেখাচ্ছে। তার মানে প্রত্যেকটা জিনিস পারফেক্টলি অ্যালাইন। যদি আমরা এইখানে যাই এবং এইখানে গিয়ে আমরা একটা অ্যাকাউন্টে লগ ইন করি, এটা কিন্তু লাইভে, ঠিক আছে, ওইটা আমরা লোকালি ছিলাম, এটা হচ্ছে আমাদের একদম লাইভের প্রজেক্টে। তো লাইভে আমরা লগ ইন করতেছি, লগ ইন করার পরে এখন যদি লাইভে আমরা আমাদের অর্ডার রেশিওতে যাই, এটা এই অ্যাকাউন্ট হোল্ডারটা আমরা ইউজ, এইখানে যদি আমি একটা পেমেন্ট করি তাহলে খুব সম্ভবত আমার এখানে চলে আসার কথা। এনিওয়ে, তো এটা কোনো বড় কথা না, আমরা ওয়েবহুকটাকে হ্যান্ডেল করব ইন ডেপথ যেভাবে আমাদের দরকার পড়ে। তো এই হচ্ছে মোটামুটি আকারে একটা প্রোডাক্ট, মানে পুরোপুরি একটা রেশিও। তার পাশাপাশি এখান থেকে আমরা চাইলে একদম রিয়েল টাইম লাইভে কিন্তু যেয়ে প্রোডাক্টগুলো আপলোড করতে পারি, ডিলিট করতে পারি, প্রোডাক্ট চেঞ্জ করতে পারি, অ্যাড করতে পারি, যেখানে আমার প্রোডাক্টস আছে, অর্ডার আছে, তারপরে আমার আরও যে প্যারামিটারগুলো আছে সব কিছু কিন্তু দেখেন এখানে কিন্তু অনেক মানুষের অর্ডার জমা হচ্ছে, দেখছেন প্রত্যেকটা অর্ডার কিন্তু সে এখানে স্টোর করতেছে। এবং আমরা যখন এখানে দেখাচ্ছি ইউজার বেসিসে, কোন ইউজারের কয়টা অর্ডার আছে, ওই বেসিসে কিন্তু আমরা এখানে দেখাচ্ছি, রাইট। তো এইখানে কিন্তু মোটামুটি জিনিসটা অনেকটা মানে পারফেক্টলি অ্যালাইন হয়ে আছে। আপনারা চাইলে কিন্তু একদম মানে কোর লেভেল থেকে এটাকে করতে পারবেন। এবং এটা আমি কেন বলতেছি, কারণ এই একটা প্রজেক্ট আপনাকে কিন্তু এই যে এই অ্যাকাউন্টটা কিন্তু আমরা মানে ডিলিট করে দিয়েছি, যেহেতু আমার মানে 1000 পপ আপ হয়ে গেছে। তো এই জন্য আমি এটাকে তখন বাদ দিয়ে দিয়েছি, যেখানে মানে আমার এখন ক্লার্ক এটাকে হ্যান্ডেল করতেছে, এটা এখন নতুনভাবে আবার হয়েছে, মানে এটার কোনো অর্ডার রেশিও আমার কাছে নাই, কিন্তু এইখানে আমার অর্ডার ডাটা আছে, যে কারণে একটা মিসম্যাচ তৈরি হয়েছে। যাই হোক, তো আমি কেন বলতেছি যে আপনাদের এই প্রজেক্টটা খুব ভালোভাবে একটা মানে কম্পেটেবল সিচুয়েশনে নিয়ে যাবে, এটা হচ্ছে এই পুরো প্রজেক্টটা আমরা এরকম লেয়ারে করব যেটা কিনা একদম প্রোডাকশন রেডি। আপনি চাইলে এটা দিয়ে বিজনেস করতে পারেন, দ্যাটস ইট, এর বাইরে আর কিছু না। আপনি চাইলে এই পুরো সাইটটা ডেভেলপ করে একটা ই কমার্স রান করতে পারেন। শুধু একটা দিকে খেয়াল রাখতে হবে, আপনার ডাটাবেস কস্টিং বেড়ে যাবে, আপনার ইউজার ম্যানেজমেন্ট, যেহেতু আমরা মানে যদি আমরা এখন যেটা ইউজ করব সেটা হচ্ছে ক্লার্ক 100 দিবে, এর বেশি তো দিবে না। এর বেশি ইউজার তৈরি করতে হলে তার সার্ভিসটাকে প্রোভাইড করে তার মানে কিনে নিতে হবে। তারপরে মানে স্ট্রাইপকেও কিন্তু আপনার একটা খরচ দিতে হবে যখন আপনার পেমেন্ট হ্যান্ডেল করবেন। তার পাশাপাশি যখন আমরা কিন্তু আরেকটা জিনিস ইউজ করব, যেটা হচ্ছে মানে আমাদের স্টুডিওর জন্য যেটাকে আমরা করব আর কি। তো তার জন্য কিন্তু মানে আমরা যে সানিটিটা ইউজ করব, যদি এটারও একটা মানে ফ্রি ভার্সন আছে, তার বাইরে চলে গেলে কিন্তু আমাদের পেড করতে হয়। প্রত্যেকটা সার্ভিসেসেরই ফ্রি ভার্সন আছে, তবে আমরা চেষ্টা করব পুরো ফ্রিটা দিয়ে প্রজেক্টটাকে এরকমভাবে কম্বাইন করার যাতে করে আমাদের একটা মানে একটা ফুললি ফাংশনাল ই কমার্স তৈরি হতে পারে। এবং যদি আপনারা পুরো কোডটা এখনই পেয়ে যেতে চান, তাহলে লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব, এখানে গেলে আপনারা পুরো কোডটাকেই পারচেস করতে পারেন। একদম মানে জাস্ট ইন্টিগ্রেশন করতে হবে, ইএনবি ফাইলের ক্রেডেনশিয়ালগুলো আপনাকে
আপনাকে দিতে হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। পুরো প্রজেক্টটা পারফেক্টলি রান হবে। তার পাশাপাশি আমরা কেন রিয়েক্ট দিয়ে কাজটা করব, দেখেন এখানে কিন্তু স্টার্ক ওভারফ্লোর যে সার্ভেটা আছে, এখানে কিন্তু রিয়েক্টটা কিন্তু এই বছরের দিকে কিন্তু ডেভেলপারের জন্য খুব ভালো একটা চাহিদা সম্পন্ন, এবং আমরা কিন্তু নোড.জেএস তো আন্ডারহুড কাজ করছেই, তো আমরা রিয়েক্টটা দিয়েই কাজ করব। পাশাপাশি রিয়েক্টের ভিতর থেকে নেক্সট.জেএসটাকে নিব, কারণ এইটাতে অনেক কিছু ফিচার আমরা পাবো যেটা কিনা খুবই ভালোভাবে আমাদের জন্য এটা হেল্প করবে। তো চলেন, অনেক কিছু বলে ফেললাম। তো নেসেসারি যতগুলো লিঙ্ক থাকে বা ডেসক্রিপশনে যা কিছু থাকে না কেন সব কিছু লিঙ্কে পেয়ে যাবেন। তার পাশাপাশি আমরা প্রতি পার্টে যে কোডগুলো করার পরে আমরা পার্ট লিখে আমরা কি করব, গিটহাবে পুশ করে রাখবো, যাতে করে আপনি সিম্পলি কোডগুলো পেয়ে যান। ঠিক আছে, মানে প্রত্যেকটা পার্ট শেষ হয়ে যাওয়ার পরে আমি কোডটাকে আপলোড করে দিব, আপনারা এখান থেকে মানে ক্লোন করে নেবেন, দ্যাটস ইট। এবং কিভাবে করবেন, কোন ওয়েতে করবেন বা কিভাবে ব্রাঞ্চটা চেঞ্জ করে কাজ করবেন আমি আপনাদেরকে দেখাই দিব। কোনো সমস্যা নাই, কোনো প্যারা নেওয়ার কিচ্ছু নাই। এখন চলেন আমরা শুরু করব। তো শুরু করার ক্ষেত্রে কিছু জিনিস হ্যান্ডেল করতে হবে, যেমন আপনাকে চেক করতে হবে আপনার মেশিনে নোড.জেএসটা আছে কিনা। তবে আমি এখান থেকে একটা এমটি ডিরেক্টরি বা ফোল্ডার বলতে পারেন, এখানে আমার এখন আর কোনো কিছু করা হয় নাই। এখানে আমি আমার টার্মিনালটা বা আপনাদের যে সিএমডি আছে, কমান্ড প্রম্পট যেটা আছে, এটাকে ওপেন করে নিন। আমি এখান থেকে দিব হচ্ছে নোড -- ভার্সন। এটা দেওয়ার পরে দেখেন আমার কিন্তু 20.15.0 আছে। তো এইখানে এখান থেকে আপনি ডাউনলোড করলেই পারেন। নতুন হচ্ছে 22.13.1। তো আমারটা 20 আছে, 20 আপ হলেই মনে হয় চলে। যদি আমরা এই নেক্সট.জেএস এর গেট স্টার্টে যাই, এখানে দেখেন কি বলা আছে, এইখানে প্রসেসে বলা আছে, ইনস্টলেশনে গেলে এই যে 18.18 এর সমান বা লেটার হলেও কিন্তু চলবে। ওকে, তার মানে আমার নোটটা আছে। যদি আপনার না থাকে এটাকে জাস্ট কনফিগার করে নিন, দ্যাটস ইট। আর গিটটাকে অবশ্যই নিয়ে নেবেন, গিটটা থাকলে ভালো। যখন আমরা মানে গিটহাবে পুশ করব বা ওখান থেকে ক্লোন করব, তখন কিন্তু আপনাদের এটা খুব কাজে লাগবে। এখন দেখেন অ্যাপ্লিকেশন শুরু করতে হলে কি করতে হবে। আমি এইগুলো নিয়ে বেশি একটা বিবৃতি না দিই, কারণ অনেক ভিডিওতে অনেকভাবে এগুলো বলা আছে। তারপরে যেগুলো না বললেই নয়, এগুলো একটুখানি এক্সপ্লেন করে যাব। তো এখন এইখান থেকে আমরা যদি অটোমেটিক ইনস্টলেশনে যাই, এখান থেকে আপনার দেখেন অ্যাপ রাউটার আছে, পেজ আছে, আমরা অ্যাপটাকে ইউজ করব। তার পাশাপাশি আপনি চাইলে যে কোনো ভার্সনে সুইচ করতে পারেন। আমরা কিন্তু রিয়েক্ট 19 ইউজ করব, তো একদম সব কিছুই কিন্তু আপ টু ডেট লেটেস্ট থাকবে। তো এইখানে অনেক ভ্যারিয়েশন আছে। এখন তো অনেক কোশ্চেন জাগতে পারে যে রিয়েক্ট 19 কিন্তু সার্ভার সাইড সাপোর্ট দিচ্ছে, তো আমরা কেন নেক্সট.জেএস ইউজ করতেছি। দেখেন, যেটা মার্কেটে চলে বর্তমানে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন বর্তমানে নেক্সট.জেএসটা খুব ভালোভাবে চলে, এই জন্য আমরা নেক্সটের দিকে একটু ঝুঁকতেছি। যদি আপনাদের অন্য কোনো ভ্যারিয়েশন পছন্দ হয় যে না এইভাবে রিয়েক্ট দিয়ে, ভিট দিয়ে বা অন্য যে কোনো একটা ফ্রেমওয়ার্ক দিয়ে করান, কমেন্টে জানাবেন, চেষ্টা করব যাতে করে মানে পুরোটাকে কনফিগার করার। আর যদি ভিডিও টিল নাও দেখতে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করা না থাকলে করে দিয়েন, পাশাপাশি একটা লাইক দিয়ে দিয়েন, তো যাতে করে চ্যানেলটা একটু গ্রোথ হয় আর কি। এখন আমাদের যে কাজটা করতে হবে যে উই রিকমেন্ড স্টার্টিং এ নিউ নেক্সট.জেএস অ্যাপ ইউজিং ক্রিয়েট নেক্সট অ্যাপ হুইচ সেটস আপ এভরিথিং অটোমেটিক্যালি ফর ইউ টু ক্রিয়েট এ প্রজেক্ট রান। তো আমাদের এই কমান্ডটুকুকে কপি করতে হবে, কপি করলাম, কপি করে এইখানে রান করতে হবে। আমার কিন্তু যেহেতু নোটটা আমি নিয়ে আসছি, আমার কিন্তু এনপিএমটা আছে, এবং এনপিএম থাকা মানেই হচ্ছে আমরা এনপিএক্স যে কমান্ডটা আছে, এক্সিকিউটেবল কমান্ড, এটাকে রান করতে পারবো। এটার একটা নাম দিয়ে দিচ্ছি হচ্ছে ই-কমার্স প্রো বিডি। ওকে, তো এই হয়ে যাচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের নাম। এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে কিছু সে এক্সিকিউটেবল পারমিশন চাবে যে প্রসিড করতে চাচ্ছে কিনা। হ্যাঁ চাচ্ছি, প্রসিড হোক। এখন দেখেন আমার এখানে কিছু কোশ্চেন সে আস্ক করবে যে আমাদের এই প্রজেক্টটা আমরা টাইপস্ক্রিপ্ট চাচ্ছি কিনা। হ্যাঁ, আমাদের পুরো প্রজেক্টটা কিন্তু ইনডেপথ টাইপস্ক্রিপ্টের মাধ্যমেই আমরা বিল্ড করব, ঠিক আছে। তো ইয়েস, এবং ESLint থাকবে, টেলউইন CSS ইউজ করব। তার পাশাপাশি আমরা সোর্স ডিরেক্টরি ইউজ করব না, আপাতত করব না, করলে ভালো। তো আমি আপাতত একটুখানি অফ রাখছি এটাকে। তার পাশাপাশি আমরা অ্যাপ রাউটার থাকবে, টার্বোপ্যাক থাকবে, এবং ইম্পোর্ট অ্যালাইসিস যা আছে ডিফল্ট থাক। তো এই হচ্ছে মোটামুটি আকারে আমার কনফিগারেশন। তো আমি যে জিনিসগুলোকে ক্লিক করছি আপনাদের হুবহু সেম জিনিসটাকেই নিয়ে আসতে হবে, না হলে কিন্তু একটুখানি প্রবলেম ফেস করতে পারেন। যেরকম আমি টাইপস্ক্রিপ্ট দিছি, আপনি টাইপস্ক্রিপ্ট না করে দিলেন, তাহলে কিন্তু আপনার প্রজেক্টে ভ্যারিয়েশনটা থাকলো না। তো এই জন্যই আমি যেই কয়টাতে ক্লিকেবল করে রাখছি দয়া করে হুবহু সেম করে দিয়েন। একটু সময় দেন, এখন চা কফি নিয়ে নেন, এটা একটুখানি ইনস্টল হোক।
ওকে, সবকিছু কিন্তু ইনস্টল হয়ে গেছে। যদি আমরা ls দেই তাহলে দেখবেন আমাদের কিন্তু প্রজেক্টটাও তৈরি হয়ে গেছে। যদি আমরা এখান থেকে জাস্ট ফোল্ডার স্ট্রাকচারে দেখি, দেখেন আমাদের কিন্তু প্রজেক্টটা রেডি। তো আমরা এখন যে কাজটা করব, এখান থেকে সিডি দিব, সিডি দিয়ে চলে যাব হচ্ছে ই-কমার্স প্রো বিডি। তো আমরা এটার ভেতরে চলে আসছি। এখন কোড স্পেস ডট দিয়ে আমরা এটাকে ওপেন করে নিব। ওকে, এটা আমার ভিজুয়াল স্টুডিও যে কোডটা আছে এটাতে ওপেন হয়েছে। তো আপনারা যদি ভিএস কোড না থাকে, অন্য কোনো এডিটর থাকে তাহলে ইউজ করতে পারেন। তো ভিজুয়াল স্টুডিও কোডটা আমি মোস্ট প্রেফারেবল করি। তো চাইলে এখান থেকে এটাকে ডাউনলোড করে জাস্ট কনফিগার করে নেবেন। এবং এখন কিন্তু কোপাইলটটা ফ্রি তারা দিয়ে রাখে, তো কোপাইলটটাকে আপনারা ইউজ করতে পারেন যদি চান। তো এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, আমাদের কিন্তু প্রজেক্টটা তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা টার্মিনালটাকে নিয়ে নিব, টার্মিনাল, এবং এখান থেকে নিয়ে নিব আমার যে গিট ব্যাশটা আছে ওইটাকে। বা আপনারা চাইলে সরাসরি এই রান প্রসিজারে গিয়ে, আমার মনে হয় ভিউ বা কোথাও একটা আছে, এই যে এখান থেকেও টার্মিনালটাকে ওপেন করতে পারেন। এখন যে কমান্ডটা লাগবে সেটা হচ্ছে npm run dev। আমার অ্যাপ্লিকেশনটাকে ডেভেলপমেন্ট মোডে রান করার জন্য এই কমান্ডটা লাগবে। দেখেন আমার কিন্তু নেক্সট.js 1.6 টার্বো প্যাক দিয়ে রান হইতেছে। আমি এটাকে জাস্ট লোকাল হোস্ট 3000টাকে ওপেন করি। তো এটাকে সাইড বাই সাইড রাখি, হচ্ছে আমার যেটা লাইভে আছে ওইটা, এটা হচ্ছে আমরা যে অ্যাপ্লিকেশনটা তৈরি করছি। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা টেমপ্লেট, যেটা কিনা হচ্ছে আমার নেক্সট.js বাই ডিফল্ট আমাকে প্রোভাইড করতেছে। তো এই টেমপ্লেটটার মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারে যা যা থাকে তা কিন্তু কাজ করতেছে। তো এখন আমরা যে কাজটা করব, একটুখানি এক্সপ্লোর করি। এক্সপ্লোর করার পরে আমরা আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারে ঢুকে যাব। তো এইখানে প্রথমত কি আছে দেখেন, এই যে tsconfig.json, এটা হচ্ছে টাইপস্ক্রিপ্ট কনফিগারেশনের যা যা কিছু থাকে সব কিছু এই ফাইল দ্বারা মেনটেন হচ্ছে। তার পাশাপাশি আছে আমার tailwind.config.ts ফাইল, যেটা কিনা আমাদের যে tailwind css আমরা ইউজ করতেছি ওটার একটা কনফিগারেশন ফাইল আছে। আমার রেডমি, তারপরে আছে আমার postcss.config.mjs, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাকেজ.json। এটাকে কিন্তু ভুলেও ডিলিট করবেন না, এটা থাকতেই হবে, না হলে কিন্তু প্রজেক্ট কোনোভাবেই রান হবে না। তারপরে আছে আমার package-log.json ফাইল, যেটা কিনা আমার এই অ্যাপ্লিকেশন লেয়ারে যতগুলো প্যাকেজ ইউজ হচ্ছে তার ডিপেন্ডেন্সিটা ট্র্যাক করে রাখে সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। তারপরে আছে আমার next.config.ts, এইখানে আমাদের নেক্সট জেএস এর যে কনফিগারেশন, যখন আমরা এক্সটার্নাল ইমেজ ইউজ করব বা রাউটিং সেটআপটাকে ইউজ করব বা কোনো কিছু মডিফিকেশন নিয়ে আসবো কোর লেয়ারে, তখন আমরা এইখানে এই জিনিসগুলোকে সেট করব। আছে আমার next-env.d.ts, এটা নেক্সট জেএস হ্যান্ডেল করে, এই ফাইলটাতে আমরা কোনো চেঞ্জেস বা কোনো কিছু আনবো না। আছে আমার ESLint এর কনফিগারেশন ফাইল, .git ignore ফাইল। এই ফাইলগুলো কেন এবং কি কাজে লাগতেছে আমরা যখন ইমপ্লিমেন্ট করব তখন দেখে নিব। এই হচ্ছে আমার পাবলিক ফোল্ডার। পাবলিক ফোল্ডারে মূলত পাবলিক ইমেজগুলো রাখা হয়। আমি আপাতত যা যা আছে সব কিছু ফালাই দিলাম, এবং ফালাই দেওয়ার পরে কিন্তু আমার কোনো প্রবলেম হবে না, কারণ আমি এখন এখান থেকে কোনো কিছু ইউজ করছি না। এটা হচ্ছে আমার নোড মডিউলস, আমার প্রজেক্টে যত প্যাকেজ বা লাইব্রেরিজ আমরা ইউজ করতেছি এবং এইটার ধারা যেগুলো আসতেছে সব কিছু কিন্তু এইখানে এসে ইনস্টল হচ্ছে। তারপরে এই .next ফাইলটা আসতেছে, ফোল্ডারটা আসতেছে যখন আমরা, মানে যদি আপনারা এইখানেও যান দেখবেন এই যে ডটটা এইখান থেকে, এই যে .next ফোল্ডারটা কিন্তু আসে, এটা আসে যখন আমরা npm run dev দিই, তখন next.js কিন্তু আন্ডার দ্য হুড এই ফাইলের মাধ্যমে পুরো অ্যাপ্লিকেশনটাকে ট্র্যাক করে, ক্যাশ করে, ওর যা যা করার ও কিন্তু এটাকে হ্যান্ডেল করে। আমরা মোটামুটি কাজ করব আমাদের এই অ্যাপে, যেখান থেকে আমাদের আছে হচ্ছে globals.css, যেখান থেকে আমাদের এই যে গ্লোবাল লেয়ারে যে কালারগুলো আমরা দিয়ে আছে এগুলা, ধরেন এইখানে যদি আমরা এই বডির পরে যদি আমরা এই সব কিছুকে ফালাই দিই এবং ফালাই দিয়ে যদি সেভ দিই, দেখেন কালারটা কিন্তু চলে গেছে, এগুলো চলে গেছে, কারণ এই ফাইলগুলো কিন্তু আমার পাবলিকে ছিল, আমি ফালাই দিয়েছি দেখে চলে গেছে। এই লেআউটটা হচ্ছে আমার কোর লেআউট, যেটা দিয়ে আমার অ্যাপ্লিকেশনটাকে, মানে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে এটা ইনজেক্ট হচ্ছে। তো এই লেআউটের ভিতরেও কিন্তু আমরা মোটামুটি আকারে অনেক চেঞ্জেস নিয়ে আসবো, অনেক কাজ করব ওয়ান বাই ওয়ান আস্তে আস্তে, এবং সব কিছু আমার কিন্তু যেগুলো আমরা দেখতেছি মোটামুটি এগুলো আসতেছে এই পেজ থেকে। আমরা যদি সব কিছু ফালাই দিয়া আরেকটা ডিপ নেই, লিখে দিই মাই ই-কমার্স অ্যাপ্লিকেশন, সেভ, এবং সেভ দেওয়ার পরে যেটা হবে দেখেন এই যে মাই ই-কমার্স অ্যাপ্লিকেশন কিন্তু রান হচ্ছে। এই ইম্পোর্টটাকে যেটা আমরা ইউজ করতেছি না, ইমেজটাকে ফেলে দেই। তো যদি আপনার সব কিছু কনফিগার করে এইখানে আসতে পারেন, কংগ্রেচুলেশন, আপনি কিন্তু অলরেডি ডেভেলপমেন্ট প্রসেসে চলে আসছেন। কারণ প্রথম থেকে একটা অ্যাপ্লিকেশন তৈরি করাটাই হচ্ছে মূলত বেসিক আইডিয়া থাকাটা জরুরি।
তার মানে আমরা কিন্তু বেসিক আইডিয়া নিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলছি। এখন এটাকে ক্রাফটিং করব, বড় করব, অনেক সুন্দর করে তৈরি করব। তো তৈরি করার আগে আমাদের এইখানে কিছু কাজ কিছু সেটেল আমরা করে নিব। সেটেলটা কি হবে? যেরকম আমরা ইউজ করব হচ্ছে স্যাটসিয়ান ইউআই আছে, এই লাইব্রেরিটা আমরা ইউজ করব। কেন করব? কারণ এটা দিয়ে কিন্তু দেখেন অনেক কম্পোনেন্টস আমরা ইজিলি বানাতে পারবো। যদি আমরা এখানে যাই, দেখেন অ্যালার্ট কম্পোনেন্ট কিরকম হবে, অ্যাভাটার কিরকম হবে, বা ব্যাচ কিরকম হবে। তো এই অনেক ভেরি গুড লেয়ারের কম্পোনেন্ট কিন্তু এখানে দেওয়া আছে, আমরা এগুলো ইউজ করব। তো প্রথমত এইটাকে আমরা ইউজ করব। ডকুমেন্টেশনে যাই, এখান থেকে যাব হচ্ছে আমরা ইনস্টলেশন প্রসেসে। এখানে দেখেন কি বলা আছে যে বিউটিফুলি ডিজাইন কম্পোনেন্টস দ্যাট ইউ ক্যান কপি অ্যান্ড পেস্ট ইনটু ইউর অ্যাপস, অ্যাক্সেসিবল, কাস্টমাইজেবল, ওপেন সোর্স। তার মানে এটা সব কিছুই যা আছে সব কিছুই ফ্রি, এবং বলতেছে দিস ইজ নট এ কম্পোনেন্ট লাইব্রেরি, ইটস এ কালেকশন অফ রিইউজেবল কম্পোনেন্টস দ্যাট ইউ ক্যান কপি অ্যান্ড পেস্ট ইনটু ইউর অ্যাপস। তার মানে এটা কিন্তু কোনো কম্পোনেন্ট লাইব্রেরি না। তার মানে আমার এটা থেকে কোনো কিছু ইনস্টল করতে হবে না, শুধুমাত্র ও যেভাবে ধরেন আমার এখান থেকে আমি চাচ্ছি এই কলাপসিবলটাকে নিব, ও কিন্তু আমাকে কি করবে, এই কলাপসিবলটা তৈরি করে দিবে, দ্যাটস ইট। এবং এটা তৈরি করতে করতে যা যা ইনস্টল করা লাগে, যেরকম এই লুসেড রিয়েক্ট থেকে আইকন নিয়ে আসছে, ইউআই বাটন নিয়ে আসছে, এই সব কিছু কিন্তু সে নিয়ে আসবে, কিন্তু তার কোনো অ্যাডিশনাল ফিচার বা ইনস্টলেশন প্রসেস নাই। তো আমরা ইউজ করা শুরু করি, বোঝানোর থেকে করানোটা মনে হয় বেস্ট প্র্যাকটিস হতে পারে। তো ইনস্টলেশনে আমরা Next.js আছে, ভিট আছে, রিমিক্স, অ্যাস্ট্রো, লারাভেল, গেটসবে, ম্যানুয়ালও কাজ করে। তো এইখানে আমরা কিন্তু আজকে Next.js দিয়ে কাজ করছি। যদি আপনাদের ভিট, রিমিক্স, অ্যাস্ট্রো, লারাভেল যেটা দিয়ে আপনাদের পছন্দ হয় যদি বলেন, আমি কিন্তু ওই লেয়ার দিয়েও অ্যাপ্লিকেশন তৈরি করব। এখন দেখেন কি বলতেছে, ক্রিয়েট প্রজেক্ট, রান দ্য ইনিট কমান্ড টু ক্রিয়েট এ নিউ Next.js প্রজেক্ট অর টু সেট আপ এক্সিস্টিং ওয়ান। তার মানে এইটা দিয়ে আমরা কাজটা সারতে পারবো। কপি করি, এখান থেকে এইটা মনে হয় আমার আপাতত লাগবে না। তো এইখানে যেহেতু আমার অলরেডি একটা টার্মিনাল রান করতেছে, আমি এই লেয়ার থেকে ড্রপ ডাউন থেকে গিট বেশ আরেকটা সেপারেট টার্মিনাল নিয়ে নিই। নেওয়ার পরে এইখানে এটাকে পেস্ট করি। পেস্ট করার পরে আমি আবারও বলতেছি, আমি যেই কনফিগারেশনগুলো ফলো করব আপনাদেরও কিন্তু হুবহু সেই একইগুলোকে ফলো করতে হবে। আমি আপাতত স্টাইল যেটা আছে, বেস্ট কালার নিউট্রাল রাখলাম, এবং সিএসএস ভ্যারিয়েবলসটা আমার দরকার নাই, যেহেতু আমরা থিমিং আনতেছি না, ভ্যারিয়েবলসের কোনো প্রয়োজন নাই। এবং তারপরে এইখানে দেখেন ও কিন্তু কিছু লাইব্রেরি ইউজ করে যেগুলো কিন্তু এখনও রিয়েক্ট 19টাকে ইন্টিগ্রেট করে নাই, তার মানে এখনও আপডেট করতে পারে নাই। আপনি চাইলে ইউজ ফোর্স ফ্ল্যাগ দিতে পারেন বা লেগেসি প্যাড ডিপেন্ডেন্সি দিলে কিন্তু কাজ করবে। আমি লেগেসি প্যাড ডিপেন্ডেন্সি দিয়ে এগুলাকে ইনস্টল করবো। এখান থেকে যে কয়টা লাইব্রেরি থাকতে পারে যদি একটুখানি আমরা দেখি প্যাকেজে সে কী নিয়ে আসতেছে, তাহলে এইখান থেকে সিম্পলি বোঝা যাবে যে কোনগুলার প্রবলেম থাকতে পারে। এখনও ইনস্টল হচ্ছে, হইনিক। এই যে এখান থেকে বেসিক্যালি CLSX আছে, ক্লাস ভ্যারিয়েন্স অথরিটি আছে, লুসেড রিয়েক্ট আছে, তো তেলুইন মার্শ, তেলুইন CSS অ্যানিমেট, এটার কোনো একটা হয়তো বা এখনও 19 সাপোর্ট দেয় না, যে কারণে তাকে ওই ফোর্স বা আদার প্যারামিটারে যেতে হচ্ছে। যদি দেখেন তাহলে এখানে একটা কাজ সে করছে, দেখেন লিব নামে একটা ফোল্ডার নিছে, ইডিউলস নামে একটা ফাইল আছে। এটা মূলত আমাদের যে টেলুইন CSS এর যে ক্লাসটাকে অ্যাড করি তার কনফ্লিক্টটাকে রিজলভ করে দেয় এইটার মাধ্যমে। তো আমরা এটাকে অনেক ইউজ করব, দেখবেন কি সুন্দরভাবে এটা কাজ করে। এখন একটা টেস্ট নেই, একটা বাটন তৈরি করি এখান থেকে। কিভাবে নেব বাটনটা? জাস্ট ক্লিক করি বাটনে, কি বলতেছে দেখেন, npx সাতসিয়ান অ্যাড লেটেস্ট অ্যাড বাটন। তার মানে এই কমান্ডটা রান করলেই কিন্তু আমার বাটনটা অ্যাড হয়ে যাওয়ার কথা। দিলাম রান, দেখি বাটন অ্যাড হয় কিনা। তো রান দেওয়ার পরে সে কি বলতেছে, এখনও রান হচ্ছে। এই যে বাটনের জন্য যা যা আছে আমি লেগেসি পেয়ার্স ডিপেন্ডেন্সি দিয়েই যাই, দেখি কাজ করে কিনা। তার মানে সে যে কাজটা করবে, আমার এইখানে দেখেন একটা কম্পোনেন্টস তৈরি করছে, কম্পোনেন্টসের ভিতরে আছে ইউআই, তার ভিতরে কি করছে একটা বাটন নিয়ে আসছে। এখন এই যে বাটনটা নিয়ে আসছে এটা কিন্তু ওয়ান অফ দ্য ডাইনামিক বাটন। আমরা যেভাবে বাটন তৈরি করি এটা কিন্তু এরকম বাটন নয়, এটার ভ্যারিয়েন্স আছে, ডিফল্ট কালার আছে, ডিস্ট্রাকটিভ কালার আছে, আউটলাইন আছে, তার পাশাপাশি সেকেন্ডারি, গোস্ট, লিঙ্ক, তারপরে আপনি কি অন্য কি প্যারামিটার ইউজ করবেন সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এবং সব ক্লাসিফিকেশন করার পরে সেইখান থেকে কী করছে একটা বাটন এবং বাটন ভ্যারিয়েন্সটাকে এক্সপোর্ট করে দিছে। যদি আমরা এইখানে আসি, এখানে আসার পরে এইটাকে আপাতত একটা পি ট্যাগে নিয়ে নেই, তারপরে এখানে নিয়ে আসি একটা বাটন। তো বাটনের ভিতর থেকে বাটনটাকে আমার ইম্পোর্ট করতে হবে, তারপর ইউজ করতে হবে। তো আমি আপাতত লিখে দিই ক্লিক মি, এবং বাটনটা অটো ইম্পোর্টটা মনে হয় একটুখানি সময় নেবে, সিস্টেম রান হচ্ছে। তো অটো ইম্পোর্ট সময় নিচ্ছে যেহেতু আমরা নর্মালি এটাকে নিয়ে আসি। তো ইম্পোর্ট এটা হয়ে যাবে হচ্ছে বাটন ফ্রম,
অ্যাট এর পরে আমার মনে হয় আমাদের কম্পোনেন্টসটাকে অ্যাক্সেস করতে হবে ইউআই বাটন। যেহেতু এইখান থেকে সরাসরি সে বাটনটাকে অবজেক্ট আকারে পাস করছে, আমাদেরকে এটাকে নিতে হবে উইদিন এন অবজেক্ট। সেভ দিলাম। সেভ দেওয়ার পরে চলে যায় আমাদের অ্যাপ্লিকেশনে। এই যে দেখেন বাটন কিন্তু চলে আসছে, তার মানে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারে যা যা থাকার কথা তা কিন্তু কাজ করতেছে। আরেকটা কাজ করব, কি কাজ করব, আমি যদি এখান থেকে ফন্টটাকে চেক করি যে আমার অ্যাপ্লিকেশনে কি ফন্ট আছে, দেখেন রেলওয়ে ফলব্যাক, তার মানে আমার অ্যাপ্লিকেশন লেয়ার থেকে আমরা এটার জন্য রেলওয়েটাকে ইউজ করছি। তো আমরা চাইলে কিন্তু এইখানেও রেলওয়েটাকে ইন্টিগ্রেট করতে পারি। তো এইটাকে অ্যাক্সেস করার জন্য যদি আমরা ফন্টটাকে সরাসরি নিয়ে আসি, আমরা আপাতত একটুখানি এইখানে ধরেন এখানে আরেকটা পিটেগ নেই, পিটেগ নিয়ে কিছু লরেম টেক্সট দিয়ে দিই যাতে করে ফন্টের ক্যালকুলেশনটা আমরা বুঝতে পারি। যদি আমরা দেখি কি ফন্টে আছে আমাদের, এই যে ইউআই সানস সেরিফ, যদি আমরা এখান থেকে ইন্সপেক্টরে চলে যাই, ইন্সপেক্টে গিয়ে এটাকে আমরা সিলেক্ট করি, দেখেন আমার এই ফন্ট লেয়ারে কিন্তু দেখাবে কি ফন্ট আছে। তো যদি আমরা একটুখানি খেয়াল করি, নিচে আসি, এই যে ফন্টস আছে আমার জাস্ট মনো বাই ডিফল্ট প্যারামিটারে দেওয়া আছে, কিন্তু আমার আন্ডার দ্য হুড কিন্তু সানস সেরিফটাই ইউজ হচ্ছে। একটুখানি নিচে কোথায় আছে এটা, উপরেই থাকার কথা। ওকে, লেট মি গো অ্যাট দ্য টপ। মানে এখানে আপনারা ওই এক্সটেনশন ইউজ করলেও পারেন ফন্ট পিকার, বা আপনারা এটার মাধ্যমে কিন্তু খুঁজে নিতে পারেন। ওকে, এখান থেকে আমার একটাও নাই এবং একটাকেও নিচ্ছে না, কারণ এইটা এই যে ফন্টটা, এই যে এটা হচ্ছে মূলত আমার বেস ফন্ট, এবং বাকি যে দুটো ফন্ট আপনারা দেখতে পাচ্ছেন, যদি আমরা একটুখানি লেআউটে আসি, বাকি দুইটা ফন্ট কিন্তু মূলত আকারে সে আমাদের এই যে ফন্ট আছে জাস্ট মনো বা নেক্সট যে ফন্ট যেটা আছে ওটা থেকে। এইখানে কি আমাদের রেলওয়ে আছে? হ্যাঁ, রেলওয়ে ফন্টটাও আছে। আমরা এখান থেকে কিন্তু ইজিলি রেলওয়েটাকে অ্যাক্সেস করতে পারি নেক্সট ফন্ট গুগল থেকে, এবং এইটাকে অ্যাক্সেস করার পরে এখন যেহেতু এটাকে নিয়ে আসছি, তো এই যে দেখেন এই জায়গাতে ভ্যারিয়েবলের আমরা আরেকটা কপি করি, কপি করে এইখানে পাস করে দিব জাস্ট সেন্স না নিয়ে পাস করে দিব হচ্ছে রেলওয়ে, এবং এই রেলওয়ের ভিতরে যাবে হচ্ছে আমাদের রেলওয়ে যে ফন্টটা আছে ওইটার প্যারামিটার, এবং ভ্যারিয়েবলের আকারে আমরা কি দিব, যে এটার ভ্যারিয়েবল প্যারামিটারটা কি হবে, এটা হয়ে যাবে হচ্ছে ধরেন এখান থেকে বলে দিব ফন্ট রেলওয়ে। ওকে, তো এখন এই যে দুইটা ফন্ট আমাদের বাই ডিফল্ট প্যারামিটারে দেওয়া আছে, এটাকে আমরা বাদ দিয়ে দিব, এবং এইখানে জেট সেন্সটাকে না নিয়ে ধরেন আমরা এখান থেকে চেঞ্জ করে দিয়ে দিব হচ্ছে রেলওয়ে ডট ভ্যারিয়েবল। তার মানে আমাদের ফন্ট লেয়ার থেকে আমরা কোনটাকে নিচ্ছি, রেলওয়েটাকে অ্যাক্সেস করব। যদি আমি এখন এইখানে আসি এবং ফন্ট ডিটেলসে যাই, তারপরেও কিন্তু এখনও কিন্তু আমাদের যে কাজটা হচ্ছে ও কিন্তু রেলওয়েটাকেই মানে এখনও নিতে পারে নাই। এটা না নেওয়ার একটা কারণ আছে, আমরা যে প্রবলেমটা আমরা এখানে ফেস করতেছি সেটা হচ্ছে যদি আমরা একটু গ্লোবালসে যাই, গ্লোবালসে গেলাম, একটু যাই হচ্ছে টেলউইন সিএসএস এইখানে, তো এইখানেও মোটামুটি আকারে আমাদের ফন্টটাকে অ্যাকসেপ্ট করার কথা। যদি আমরা এই ডিপ থেকে এখান থেকে বলে দিই ক্লাস নেম, এখান থেকে ফন্টটা হয়ে যাবে হচ্ছে রেলওয়ে। নিতে কি পারছে? কোনো একটা জায়গায় এটি স্টাক হয়ে আছে, কিন্তু এটা নেওয়ার কথা ছিল ফন্ট ডিটেলস না। তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এইভাবে ফন্টটাকে না নিয়ে, যেহেতু এটাতে অনেক সময় প্রবলেম হয় বা অনেকটা ট্রাবলসাম হতে হয়, আমরা পুরোটাকে এখান থেকে আপাতত এখান থেকে বাদ দিয়ে দিই। আমরা এই লেয়ারে এইভাবে ফন্টটাকে নিয়ে আসবো না, আমরা যাব একটুখানি ডিফারেন্ট ওয়েতে, যাতে করে ফন্টটা আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে এমবেডেড হয়ে থাকে। ঠিক আছে, এটা করাটা এত বড় মানে ঝামেলাময় না, জাস্ট একটুখানি কনফিগারেশন আপনাকে হ্যান্ডেল করতে হবে। প্রথমত কি করব, ফন্টটাকে আমাদের নিয়ে আসতে হবে। আমরা কোন জায়গা থেকে নিয়ে আসবো, আমরা চলে যাব হচ্ছে গুগল ফন্টস। এই গুগল ফন্টসে গিয়ে এখান থেকে ব্রাউজ ফন্টসে চলে যাব, এবং ব্রাউজ ফন্টসে এখানে দেখেন আমার আগে একটা সিলেক্ট করা আছে, আমি এটাকে রিমুভ করে দিই, এবং এখান থেকে আমি ব্রাউজ ফন্ট করি। কোনটা নিব আমরা, রেলওয়ে, এবং সিলেক্ট করি রেলওয়ে। এই যে দেখেন এখান থেকে আমি ক্লিক করব গেট ফন্ট। তো গেট ফন্টে ক্লিক করার পরে এখান থেকে যে কাজটা হবে, গেট এমবেডেড ফন্ট, এখান থেকে আপনাকে কয়েকটা জিনিস হ্যান্ডেল করতে হবে। এই যেই HTTPSটা আছে না, এই HTTPS এর এই এতটুকু SWAP পর্যন্ত এখানে এনে আমার এখানে এটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে ও যে কাজটা করবে, এইখানে দেখেন অনেকগুলো ফন্ট ভ্যারিয়েন্স আছে, আমাকে বের করতে হবে ল্যাটিন ভ্যারিয়েন্সটা কোনটা, এই যে ল্যাটিন লাস্টেরটা।
এই যে সোর্সটা আছে না, এই সোর্সটাকে সুন্দর করে এই WOFF2 পর্যন্ত কপি করেন, কপি করে আপনি অন্য একটা ব্রাউজারে পেস্ট করলেই অটোমেটিক্যালি কিন্তু এটা ডাউনলোড শুরু হয়ে গেছে। দেখেন অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আপনাকে যে কাজটা করতে হবে, এটাকে জাস্ট সিম্পলি ওইখান থেকে রিনেম করে নিয়ে আসেন। আমি এইখানে এই রুট লেয়ারে আরেকটা ফোল্ডার নিব যার নাম থাকবে ফন্টস, ঠিক আছে। আমি কি করব, ওই যে মানে ফাইলটা আমার তৈরি হয়েছে, রাইট, ধরেন এইখানে এটা তৈরি হয়েছে, আমি এটাকে কপি করি, কপি করে আমি নিয়ে আসবো এই ফন্টের ভিতরে পেস্ট করে দিই, রাইট, পেস্ট। এটাকে আমি রিনেম করব, তো রিনেম করে দিই, এটা হয়ে যাবে আমার, ধরেন বড় অক্ষরে দিই railway.wofft। তো এই ফন্টটাকে আমরা এখন সেট করব আমাদের যেই ফন্ট ভ্যারিয়েশনটা আছে ওই ফন্টে সেট হওয়ার জন্য। তো এটা করাটাও অত বেশি প্যারাময় না। আপনারা চাইলে কিন্তু এইটাকে অ্যাপের ভিতরেও আনতে পারেন, একদম রুটে না নিয়ে অ্যাপের ভিতরে দিতে পারেন, কোনো সমস্যা না। আমি রুটেই রাখলাম, কোনো সমস্যা হবে না মনে হয়। এখন আমরা ফন্ট ভ্যারিয়েন্স তৈরি করব, দিয়ে দিব হচ্ছে কনস্ট, এটার নাম দিয়ে দিব হচ্ছে রেলওয়ে। তো ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমার, এখান থেকে আমরা লোকাল ফন্টটাকে ইউজ করব। তো লোকাল ফন্টের যে প্যারামিটারটা, এইটা এখন নেক্সটজেএস বাই ডিফল্ট কনফিগারেশনে রাখে না। তো যেহেতু এটাকে রাখতেছে না, আমরা একটা কাজ করতে পারি। আমরা যেহেতু এখন যেই প্যারামিটারটা আমরা ইউজ করতেছি, আমরা কিন্তু গ্লোবাল সিএসএস মানে গ্লোবাল সিএসএসটাকে নিয়ে আসতেছি, রাইট। তো আমরা কিন্তু সরাসরি টেলউইনের মাধ্যমেও ফন্টটাকে ইনজেক্ট করতে পারবো। তো আমি এই যে রোডটা আছে না, রোডের ভিতরে এইখানে এসে রেডিয়াসের উপরে আমি আর একটা কাজ করব, নিয়ে দিব হচ্ছে এখান থেকে ধরেন নিয়ে নিলাম হচ্ছে ফন্ট, নাম দিয়ে দিব হচ্ছে RALEWY, রেলওয়ে, এবং এটা থাকবে হচ্ছে রেলওয়ে, এবং এইখান থেকে ফল ব্যাকে দিয়ে দিব আমার সানস, SERIF, সানস সারিফ। ওকে, তো এই ফন্টটা কিন্তু আমরা বাই ডিফল্ট দিয়ে রাখতেছি, এবং এটা দেওয়ার পরে দেখবেন অটোমেটিক্যালি এটা এখনও চেঞ্জ হবে না, কারণ আমরা এখন এটাকে অ্যাড করি নাই। তো যদি আমি একটুখানি দেখি, আগের ফন্টেই আছে। এইখানে যে কাজটা করতে হবে, আমি বলে দিব রুটের পরে আমার ইমিডিয়েট যেই পুরো বডিটা আছে, বডি স্ট্রাকচারে কি হবে, আমি বলে দিব ফন্ট ফ্যামিলি, এটা হয়ে যাবে হচ্ছে var। এখান থেকে আমি সরাসরি নিয়ে নিব আমার ফন্ট রেলওয়ে। নেওয়ার পরে দেখেন সরাসরি কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। যদি আমরা এখন এইখানে আসি, একটু খেয়াল করি, এই যে ফন্ট রেলওয়ে কিন্তু চলে আসছে, একদম সুন্দর মতো পারফেক্টলি চলে আসছে, কোনো সমস্যা হয় নাই। তো আমরা আরেকটা কাজ করতে পারি, এটা গেছে একটা ওয়ে, ঠিক আছে। একটা ওয়ে হচ্ছে এখান থেকে আপনারা লোকাল ফন্ট ইউজ করতে, তো যেহেতু নেক্সটজেএস এখন লোকাল ফন্টে যায় না, অন্য লেয়ারে ইউজ করতেছে, আমরা এটাকে না করলাম। আরেকটা ওয়ে আছে হচ্ছে এইখান থেকে এসে, তো এখানে দেখেন এই পেজেসটা আমরা ইউজ করতেছি না, আপনারা চাইলে এটাকে ফেলে দিতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু আমরা পেজ রাউটার ইউজ করি না। তো কালারের ব্যাকগ্রাউন্ড আপাতত যা আছে থাকুক, এখান থেকে আমরা কিন্তু এইটাকে আরও সুন্দর মতো হ্যান্ডেল করতে পারি। কি করব, ধরেন এটার যে ফন্ট ফ্যামিলি আছে, যে সানস সারিফ নামে একটা ফন্ট আছে, যদি আমরা এখান থেকে যাই, বলে দিই ফন্ট ফ্যামিলি, এই ফন্ট ফ্যামিলির ভিতরে আমরা যে সেন্স যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারি। এবং এইখানে যদি আমরা বলে দেই যে ফন্টটা আছে, এটা হয়ে যাবে হচ্ছে রেলওয়ে, এই ফন্টটাই তো আমরা রাখছিলাম, রাইট। একটুখানি যাই গ্লোবালসে, হ্যাঁ এই যে রেলওয়ে, তো আমরা এইটুকুকে এইখানেও রিপ্লেস করে দিব, এবং এইখানে এটাও আসবে হচ্ছে আমার এর ভিতরে, এই যে। এখন চাইলে যদি আমি এখান থেকে এসে আমার যে লেআউটটা আছে, এখান থেকে বডি ফন্টটাকে বাদ দিয়ে দিই, তারপরেও দেখেন আমার কিন্তু এই ফন্টটা অ্যাক্সেসেবল হচ্ছে। এটা হচ্ছে দুইটা ওয়ে, আরও অনেক ওয়ে আছে ফন্টটাকে অপটিমাইজ করার, আমরা আপাতত যাই, যেহেতু আমাদের ফন্টটা সেট আপ হয়ে গেছে, সব কিছুকে এখান থেকে ক্লোজ করি, ডান। এখন আমাদের প্রথম কাজটা কি, প্রথম কাজটা হচ্ছে হেডার তৈরি করা, প্রোডাক্টের ভ্যারিয়েশন তৈরি করা, এবং আদার প্যারামিটারগুলো তৈরি করা। তো এইগুলো করার আগে আমরা যে কাজটা করব, যেহেতু আমাদের এটা অ্যাপ্লিকেশন লেয়ারের সেট আপ, রাইট, এখানে আমরা কিছু নিয়ে আসবো, সেটা হচ্ছে এই ফন্টের এই যে কালার সেটটা আছে, কালার সেটের ভিতরে আমরা কিছু ডামি কালার যেগুলো আমরা ইউজ করব, সেই কালারগুলোর ভ্যারিয়েবলস এখানে নিয়ে আসবো। দেখেন কী কী ভ্যারিয়েবলস, আমাদের ডার্ক কালার আছে যেটা 1151515, লাইট কালার আছে, লাইট অরেঞ্জ আছে, লাইট ব্লু, ডার্ক টেক্সট, লাইট পিজি। এই কালারগুলো আমরা ভ্যারিয়েবল আকারে ইউজ করব, যাতে করে আমরা যখন ওভারঅল থিমটাকে চেঞ্জ করব, যাতে করে আমরা একটা কালার চেঞ্জ করলেই আমাদের পুরো অ্যাপ্লিকেশনের চেহারাই পাল্টে যায়। ওকে, এখন আমাদের প্রথম কাজটা কি, প্রথম কাজটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে নেক্সট স্যানিটি। তার মানে এটাকে আমরা একটুখানি সেট করে নিই একবারই,
কারণ একটুখানি প্যারা হতে পারে, যে কারণে আমরা 1 বাই 1 এটাকে সেটেল করে নিই। তো এটা হচ্ছে স্যানিটি আমাদের আমরা যেই স্টুডিওটাকে ইউজ করব যদি আমরা একটুখানি হ্যান্ডেল করি, এবং এটা কিন্তু আমরা অথেন্টিকেশনটাকে খুব স্ট্রিক্টলি মেনটেন করব যাতে করে আমরা ছাড়া, অ্যাডমিন ছাড়া কেউ স্টুডিওটাকে হ্যান্ডেল করতে না পারে। এই জিনিসটা কিন্তু আমরা মাথায় রেখেই কাজ করব। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে স্টুডিও প্যারামিটারটা আছে এইটাকে আমরা তৈরি করব। এটা তৈরি করতে হলে এই প্যাকেজটা আমরা ইউজ করব, নেক্সট স্যানিটি। আপনারা এখান থেকে কিন্তু সরাসরি sanity.io তে চলে যেতে পারেন। এইখানে আপনার অ্যাপ্লিকেশন লেয়ারে এসে আপনার যে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলো সিলেক্ট করে চুজ করতে পারেন। আমি এটা দিয়ে করব না, সাইন আউট করে নিই। আমার আচ্ছা দেখি আগে অ্যাপ্লিকেশন লেয়ারে যদি আমি এখান থেকে সাইন ইন করি, আচ্ছা এটা দিয়েই করি, এই অ্যাকাউন্ট দিয়েই করি। আমি এখান থেকে নিয়ে নেই sanity লগ ইন, যেহেতু আমার গ্লোবালি লগ ইন করা আছে এটা দিয়ে ট্রাই করি, দেখি অ্যাক্সেস করতে পারি কিনা। আমি এই সেম অ্যাকাউন্টটাকেই চুজ করব, না হলে আবার ডিফারেন্ট একটা অ্যাকাউন্টে আমার অ্যাপ্লিকেশন তৈরি হয়ে যাবে, এই যে এটাতেই। তার মানে এখন যেটা হবে, আমার টার্মিনালটা কিন্তু আমার এই অ্যাপ্লিকেশনটারই লেয়ারটাকে ইউজ করতে পারবে। তো এখন আপনি চাইলে কিন্তু সরাসরি এখান থেকে একটা প্রজেক্ট করতে পারেন, রাইট? আরেকটা প্যারামিটার আছে, এই যে CLI কমন লাইন আছে এটা দিয়ে করা। তো আমরা চলে যাব এখান থেকে, এই যে ম্যানুয়াল না দিয়ে এই যে ইনস্টলেশন প্রসেস আছে এখান থেকে কুইক স্টার্টে চলে যাব। এই একটা প্যাকেজ দিয়ে কিন্তু আমরা খুব ভালোভাবে এটাকে হ্যান্ডেল করতে পারি। এটা হচ্ছে ম্যানুয়াল কনফিগারেশন, আমরা যাব এই কুইক স্টার্টে। এটা নিব হচ্ছে npx sanity at latest init। এইখানে আবার একটু বলে রাখি, আমি যে প্রসেসগুলোকে ফলো করব এগুলা কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। আমি একটু বড় করে এটাকে, এই টার্মিনালটা এখান থেকে ওপেন করে নিই, এটাকে আমি একটু বড় করি যাতে করে আপনারা দেখতে পারেন খুব ইজিলি। এইটার যেই কাজ এটার একই কাজ, রাইট? আমি একটু বড় করে দেখার জন্য এটা নিয়ে কাজ করতেছি, যে npx sanity at latest init, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এটার কিছু কনফিগারেশন এখন সে এটা নিয়ে কাজ করবে। প্রথমত হচ্ছে সে চাচ্ছে, পারমিশন দিলাম, হ্যাঁ কাজ করো, ইনস্টল করো। তো ইনস্টল করার পরে আমি আবারও বলতেছি, আমি যে কমান্ডগুলো ইউজ করব আপনাদেরকে একদম হুবহু সেই একই কমান্ডগুলো ইউজ করতে হবে, না হলে কিন্তু প্রবলেম ফেস করবেন, বা ইনিশিয়ালাইজ হবে না, বা ঠিকঠাক মতো কাজ করবে না, বা যে বিহেভিয়ার আপনি চাচ্ছেন ওই বিহেভিয়ারটা কনফিগার হবে না। আর আমি কেনই বা মানে এখন ইউজ না করার আগে আমরা তোকে হেডার বানাতে পারতাম, সব কিছু করতে পারতাম। আমি আগে কনফিগারেশনগুলোকে সেট করে নিচ্ছি যাতে করে আপনি পরে চাইলে আপনার মতো ডিজাইন ইমপ্লিমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। একটু সময় দিই, ইনস্টল হোক। ওকে, প্যাকেজ চলে আসছে, বলতেছে ইউ আর লগড ইন। এনে এই যে আমার যে ইমেইলে আমি লগ ইন করা আছে এটাতে আছে। যদি আপনি লগ ইন করা না থাকেন অবশ্যই লগ ইন করার জন্য আস্কিং করবে। পাশাপাশি আপনি গ্লোবালি কিন্তু স্যানিটিটাকে লগ ইন করে নিতে পারেন। এই যে গ্লোবালি নেওয়ার জন্য আপনারা যা সার্চ করতে পারেন, হাউ টু ইনস্টল স্যানিটি গ্লোবালি করলে কিন্তু আপনার এই যে কমন লাইন ইন্টারফেস যেটা আছে, আপনারা কিন্তু এই যে npm ইনস্টল গ্লোবাল ফ্ল্যাগ দিয়ে sanity at latest, তার মানে কিন্তু আপনি সরাসরি গ্লোবালি এটাকে অ্যাক্সেস করতে পারবেন। ওকে, তো এখন যে কাজটা করতে হবে, সে বলতেছে আমার যেই অ্যাপ্লিকেশনগুলো তৈরি আছে এগুলাতে আমি ইউজ করব, যেটা কিনা আমি যদি এখান থেকে অ্যাপ্লিকেশন তৈরি করে নিতাম তাহলে কিন্তু আমি অ্যাপ্লিকেশন চুজ করতে পারতাম। এখন আমি চাচ্ছি একটা নতুন প্রজেক্ট তৈরি করব। আমি এখান থেকে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করি। একটা প্রজেক্টের নাম দিতে হবে। তো আমাদের অ্যাপ্লিকেশনের যে নামটা আছে, ধরেন এখান থেকে দিয়ে দিব হচ্ছে ই-কমার্স প্রো বিডি, সেম নামই রাখি, দিলাম নাম দেওয়ার পরে সে এখন কিছু কনফিগারেশন সেট চাবে, যে ইউজ দ্য ডিফল্ট ডাটা সেট কনফিগারেশন। হ্যাঁ, ডিফল্ট যা থাকে আমরা মোটামুটি ডিফল্টের অনেক কিছু ইউজ করব যাতে করে আমরা অ্যাটলিস্ট অ্যাপ্লিকেশন লেয়ারটা বুঝি। ইন দিস নেক্সট.js ফোল্ডার, ওকে ঠিক আছে, করো, সমস্যা নাই। হ্যাঁ, আমরা কিন্তু টাইপস্ক্রিপ্ট ইউজ করব, এবং এখানে বলছে যে ইট লুকস লাইক ইউ আর ইউজিং নেক্সট.js 15 অ্যান্ড রিঅ্যাক্ট 19। তো এখানে ডকুমেন্টেশনের কিছু সেট আপ আছে, আমরা আপাতত যাব না, আমরা জানি কি করতে হবে। এবং এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইখানে অ্যান বা নো দেওয়া যাবে না। উড ইউ লাইক অ্যান এমবেডেড sanity স্টুডিও? আমরা চাই ইয়েস, মানে স্টুডিওটা আমার অ্যাপ্লিকেশনে এমবেড থাকবে, এবং ডিফল্ট যে রাউট আছে /স্টুডিও তাতেই থাকুক, কোনো সমস্যা নাই। এখন দেখেন, আপনি কি একটা ক্লিন প্রজেক্ট চান উইথ নো প্রিডিফাইন স্কিমা, নাকি ব্লগ স্কিমা? আমরা একদম স্ক্র্যাচ থেকে করব, একদম একটা ফ্রেশ প্রজেক্ট নিয়ে আসবো, নিতে পারি। আর যদি বলেন যে না, আমরা একটা ফ্রেশ প্রজেক্ট নিয়ে কাজ করি, ঠিক আছে, ক্লিন প্রজেক্ট উইথ নো প্রিডিফাইন স্কিমা অ্যান্ড স্কিমা টাইপস, এবং যে ভ্যারিয়েশনগুলো আছে ডাটা সেটটা অবশ্যই আমাদের ইএনবি ফাইলে চলে যাক।
তো ডান। তো মোটামুটি আকারে দেখেন সে কিন্তু npm install legacy path dependency দিয়ে যাচ্ছে, যেহেতু ভিশন এবং কোনো একটা প্যাকেজ এখনো 19 অ্যাডপ্ট করতে পারে নাই। তো এখন সে পুরো জিনিসটাকে কিন্তু আমার এই যে অ্যাপ্লিকেশন লেয়ার আছে, এই package.json আছে, এখানে কিন্তু সব কিছুকে সে ধরে ধরে ইনস্টল করতেছে। একটু সময় দেন, করা হলেই সব কিছু দেখা যাবে। ওকে, প্রসেস ডান, ইনস্টল হয়ে গেছে। যদি আমরা এইখানে আসি তাহলে দেখব এই যে দেখেন সানিটি চলে আসছে, নেক্সট সানিটি চলে আসছে, সব কিছু কিন্তু চলে আসছে। এবং যদি আমরা এইখানে একটুখানি রিলোড দিই, রিলোড দিলে কিন্তু আমাদের যে প্রজেক্টটা দেখা যাবে, এইখানে নতুন আরেকটা প্রজেক্ট তৈরি হয়ে গেছে, দেখেন ই-কমার্স প্রো ভিডি কিন্তু চলে আসছে। এবং যদি আমরা এইখানে আসি আমাদের এই লেয়ারে, যদি আমরা এখান থেকে সার্চ করি studio/studio, আমাদের স্টুডিওটা ভিজিবল হবে। এবং এই অ্যাপের ভিতরে যদি আমি জাস্ট একটুখানি আসি, দেখেন app/studioর ভিতরে কিন্তু একটা সেপারেট পেজ আসছে, যেটার ভিতরে কিন্তু আমাদের স্টুডিওটা রান হবে। তার মানে ফুললি ফাংশনালি কিন্তু মানে ফুল ফাংশনাল যে প্রসিজারটা এটা কিন্তু আমাদের চলে আসছে। env.local কিন্তু আমার এই যে নেক্সট পাবলিক সানিটি প্রজেক্ট আইডি ডাটাসেট চলে আসছে। আমি এখান থেকে লোকালটাকে বাদ দিয়ে দিব, সরাসরি আমি জাস্ট envটাকে অ্যাক্সেস করব। ডান। এইখানে আসার পরে একটা প্রবলেম, আমাকে লগ ইন করতে হবে স্টুডিওতে যখন লগ ইন করবো, কারণ এটা হচ্ছে আপনার একটা ভ্যারিয়েবল সেট আপ। আপনি যে অ্যাকাউন্ট দিয়ে আপনার কাজটা করছেন সেম একটা অ্যাকাউন্ট বাই ডিফল্ট সানিটি কিন্তু আপনাকে সাপোর্ট দেবে। আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে চান তাহলে কিন্তু আপনাকে প্রো ভার্সনটা কিনে নিতে হবে। দ্যাটস ইট, একটা অ্যাকাউন্টে সব কিছু চলবে। এখানে দেখেন আমার কিন্তু আপাতত কিছু নাই, এভরিথিং ইজ ডিজার্টেড, কিছুই আমার এখানে তৈরি করা নাই, রাইট? তো আমরা এখানে সব কিছু তৈরি করব ওয়ান বাই ওয়ান, কোনো সমস্যা নাই, কোনো প্যারা নেবেন না। তো এখন আমরা একটুখানি সেট আপ শুরু করে দিই। তো আমাদের স্টুডিও চলে আসছে, বাকি প্যারামিটারগুলো চলে আসছে, তার মানে উই আর গুড টু গো। তো এখন যাওয়ার আগে আমরা এখানে একটুখানি ভ্যারিয়েশন নিয়ে আসবো। এটা আমি আগেভাগেই নিয়ে আসতেছি কারণ পরবর্তীতে এটা প্রবলেম করতে পারে। এখানে এই যে অ্যাপটা আছে, এখানে আমি আরেকটা ডাইনামিক ফোল্ডার তৈরি করব, যেটা নাম দিয়ে দিব হচ্ছে ক্লায়েন্ট। মানে এইখানে ক্লায়েন্টের যা থাকবে, এই যেহেতু আমি ফার্স্ট ব্র্যাকেট দিছি, আমার এই নামটাকে কিন্তু নেক্সট.js ইগনোর করবে। এবং এইখান থেকে আমার এই লেআউট প্লাস পেজ এটাকে আমি কাট করব, কাট করে আমি কি করব, এই ক্লায়েন্টের ভিতরে নিয়ে চলে আসবো, রাইট? এখন কি হবে, আমার এই প্রজেক্টটা রান হবে ক্লায়েন্ট থেকে। যেহেতু আমি একটা ডিরেক্টরি ভিতরে চলে গেছি, আমাকে এইখানে একটা ডটের পরে আরেকটা ডট দিতে হবে, যাতে করে আমার গ্লোবালসটাকে আমি অ্যাক্সেস করতে পারি। নিয়ে আসলাম। এখন যেটা হবে, এখন দেখেন আমার এই ক্লায়েন্টটা একটা সেপারেট লেআউটে চলবে, স্টুডিও একটা সেপারেট লেআউটে চলবে। তার মানে আমার লেআউট কনফিগারেশন ডান। তো এখন মোটামুটি আমরা কি একটা পর্যায়ে আছি, আমার কিন্তু এই গ্লোবাল সিএসএস ডান, কনফিগার করা হয়ে গেছে, স্টুডিওটাকে আমরা সেট করে ফেলছি, প্লাস ক্লায়েন্টটাকে আমরা সেট করে ফেলছি। তার মানে আমাদের অ্যাপ্লিকেশনটা তৈরি করতে যে সেটআপটা প্রয়োজন, এই সেটআপটা কিন্তু ডান। তো এখন অবধি যা কিছু হয়েছে এইগুলাকে আমরা আপাতত গিটহাবে ইনজেক্ট করে দিব। চলে যাব আমার github.com এ, এখানে এসে যাব আমার রিপোজিটরিতে, এবং এখান থেকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে একটা নতুন রিপো তৈরি করে নেব, রাইট? এটার নাম দিয়ে দিব হচ্ছে ই-কমার্স প্রো ভিডি। এবং এইখান থেকে আমি নিয়ে নিব হচ্ছে আমার অ্যাকাউন্টটাকে সিলেক্ট করব, এটাকে পাবলিকই রাখবো, এবং এখান থেকে আমার রিপোজিটরিটাকে আমি ক্রিয়েট করে ফেলবো, রাইট? এইখানে আমি একটা জিনিস পুশ করব না, সেটা হচ্ছে দেখেন আমি যদি .env-তে যাই, দেখেন আমি এখান থেকে কিন্তু আমাদের যেই মোটামুটি আকারে যে env-টা আছে, env-টা কিন্তু আমি পাস করব না। অতএব env-টার যা থাকে আপনাদের হুবহু কিন্তু সেরকম জেনারেট করে কাজ করতে হবে, কারণ আমরা লেটার অন এখানে কিন্তু অনেক ক্রেডেনশিয়াল নিয়ে আসবো, যেগুলো আমি চাই না আমি ছাড়া অন্য কেউ অ্যাক্সেস করুক। তো এখন আমার এইখানে যত কিছু আছে সব কিছু আমি এখানে পাঠাই দেবো। কিভাবে পাঠাবো বলে দিব হচ্ছে git init, যাতে করে গিটটা আমার এই প্রজেক্টে ইনিশিয়ালাইজ হোক, এবং দিয়ে দিব git add space dot, সব কিছু অ্যাড হয়ে যাবে। বলে দিব git commit, বলে দিব একটা মেসেজ যেটা হবে প্রজেক্ট ইনিশিয়ালাইজড। এবং এখন আমার এই অ্যাপ্লিকেশনের সঙ্গে এই রিপোর্টটাকে কানেক্ট করে সব কিছু এখানে পাস করে দেবো। জাস্ট কপি করলাম সবগুলা কমান্ড অ্যান্ড পেস্ট, সে একটার পরে একটা রান করে আমার এইখানে যা কিছু আছে সব কিছু সে এইখানে মুভ করে দেবে, রাইট? এখন এইখানে কিছু কাজ আছে, যদি আপনারা ভিডিওটা পার্ট বাই পার্ট দেখেন তাহলে আমি এটা যেহেতু প্রথম পার্টে যাবে, বলে দিব হচ্ছে git branch part 1, এবং এটার পরে git switch part 1,
এই যে, এবং এখান থেকে নিয়ে নেব হচ্ছে গেট পুশ অরিজিন, এটা হয়ে যাবে হচ্ছে পার্ট 1। দ্যাটস ইট। তার মানে পার্ট 1 এর ভিতরে গেলে কি হবে, আপনারা যে পার্ট 1 এর যে প্যারামিটার মানে এখন অবধি যা কিছু আছে সব কিছু কিন্তু আপনারা এই পার্ট 1 এ আসলে পাবেন, কিন্তু মেনের ভিতরে কিন্তু আমার সব থাকবে। আমরা যখন আবার পার্ট 2 কনফিগ করব তখন পার্ট 2টা পাঠাবো। তার মানে মেনে আমার সব কিছু আপ টু ডেট থাকবে, আপনারা জাস্ট যেই পার্টে কাজ করবেন ওই পার্টে চেক করে নেবেন। তো আমি এখান থেকে আবার আমি চলে আসি গেট চেকআউটস মেইন। তো এখন যে কাজটা হবে, আপনারা এই যে কনফিগারেশন সেটআপটা আমরা করলাম এটাকে একটু খুব ভালো করে মনোযোগ দিয়ে কনফিগার করে ফেলেন।